ভালোভাবে একটু খেয়াল করো, স্পর্শকণটা ইম্পর্টেন্ট খুবই। হ্যাঁ, দুই ধরনের হতে পারে স্পর্শকণ, একটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং একটা হচ্ছে স্থূলকোণ। স্পর্শকণটা সংজ্ঞাটা বলেছিলাম, পরীক্ষায় আসেও। ঠিক আছে, কোন একটা কঠিন পদার্থকে যখন আমরা তরলে নিমজ্জিত করি, ডুবাই, তখন দেখব যে যেখানে ওই কঠিন এবং তরল পরস্পরকে স্পর্শ করেছে, হ্যাঁ, সেখানে একটু কার্ভ আকৃতি থাকে। কার্ভ মানে উত্তল বা অবতল হতে পারে সেটা। অবতল, এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে উত্তল। হ্যাঁ, তো যদি ওই কঠিন পদার্থটাকে ওই তরল পদার্থটা ভিজে যায় একে অপর, তাহলে হচ্ছে সূক্ষ্মকোণ হবে। আর যদি না ভেজায় তাহলে স্থূলকোণ হবে। তাহলে কোন কোন কোনটা? এই যে কঠিন এবং তরলের স্পর্শ বিন্দুতে থেকে আমরা ওই কার বক্রতলে, এই যে তরলের যে বক্রতল, বাঁকা তল, এই যে বাঁকা একটা স্পর্শক দাগাইলে ওই স্পর্শকটা কঠিন পদার্থের সাথে তরলের ভেতরে, বাইরে কিন্তু না। এই যে এইটা কিন্তু না, এই যে ভেতরেরটা, এই যে ভেতরেরটা, বাইরেরটা কিন্তু না। ক্রস চিহ্ন দিয়েছিলাম এই কারণে। হ্যাঁ, ভেতরে, তরলের ভেতরে যে কোণটা উৎপন্ন করে তার নাম হচ্ছে স্পর্শকোণ। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে কৈশিক নল, কৈশিকতা এবং কৈশিক নল, এবং কৈশিক নলে পানির যে উপরে উঠে বা নিচে নেমে যায়, এইটার কারণটা একটু ব্যাখ্যা করে পড়বো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তোমরা যারা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করতে চাও, খুবই সহজ। পরে যে টপিকটা পড়ালাম, রমজান মাসে একেবারে ছোট ছোট ক্লাস নিয়েছি, 40 মিনিট 35 মিনিটের ক্লাস। এই যে স্থিতিস্থাপকতা অংশের পরের যে অংশটুকু, সান্দ্রতা, সান্দ্রতাঙ্ক, আর এই যেটা পৃষ্ঠটান, এটা থেকে কিন্তু এবার প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি, কারণ এটা শর্ট সিলেবাসে ছিল না। 7-8 বছর ধরে এখান থেকে প্রশ্ন আসে নাই। খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো এখান থেকেই প্রশ্ন আসবে, এবং তেমন কঠিন প্রশ্ন কিন্তু এখান থেকে হয় না। ঠিক আছে, একেবারে ধীরে ধীরে ছোট ছোট করে ক্লাস নিয়েছি। এখান থেকে একটা প্রশ্ন লিখার চেষ্টা করবো, কমন পাবা আশা রাখছি। আরো কিছু কিছু চ্যাপ্টার আছে একটু পেঁচায় গুছায় প্রশ্ন আসতে পারে, বা ধরতে পারছো না, যে এখানে তেমনটা হবে না, তেমনটা হবে না। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্নই এসে থাকে সাধারণত। হ্যাঁ, তো এখান থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। 7 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা অ্যান্সার করব, ধরে নিচ্ছি। ঠিক আছে, মনে করো তরঙ্গ চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, তরঙ্গ চ্যাপ্টার থেকে একটু পেঁচে গুছিয়ে যদি আসে, তাহলে এটাকে আমরা অবশ্যই রাখবো, যে আমরা মেন্টালিটি, মানসিক ভাবে প্রস্তুত থাকবো, যেখান থেকে আমরা এইচএসসি ফাইনাল একটা প্রশ্নের অ্যান্সার দেব। তো এখানে মনে করো পাত্রের মধ্যে পানি আছে মনে করো, বা যে কোনো তরল পদার্থ আছে। এই যে নিলাম, এই যে পানির, মনে করো এই যে এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি আছে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত পানি আছে। তো স্বাভাবিকভাবে পানির তাহলে গভীর, মানে আমি যদি নিচের বিন্দু থেকে এ থেকে বি সি ডি, এই তলে পানি আছে এইটুক পানি। এখন এখানে একটা নল প্রবেশ করালাম, এই যে এরকম দুই মুখ খোলা একটা নল প্রবেশ করালাম মনে করো। হ্যাঁ, একটা নল প্রবেশ করালাম। তো এই নলটা একটু খেয়াল করে দেখো তো, এই নলটাতে স্বাভাবিকভাবে দেখো তো এই পর্যন্ত পানি উঠার কথা, স্বাভাবিকভাবে এই পর্যন্ত পানি উঠার কথা। তো পানি হয় কি, হয় এই লেভেলের চেয়ে, দেখো তো আমি যদি একটু এইটা একটু মোটা করে দেখালাম, হ্যাঁ, এই পাশে একটু মোটা করে নিলাম মনে করো, স্বাভাবিকভাবেই সিডি পর্যন্ত নলের মধ্যে পানি উঠার কথা। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে সূক্ষ্ম এবং ছিদ্র একটা, মানে সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট নল, এটা কিন্তু সরু ছিদ্র, বেশি মোটা নল না। তো পানিটা হয় উপরে কিছুটা বেশি উঠেছে, অথবা নিচে একটু কম নেমেছে, কম উঠেছে, এরকম হতে পারে। এখানে এই যে এইরকম তো থাকবেই, এটা পরের হিসাব, এটা পরে দেখতেছি, আগে আগে এই বিষয়টাকে ব্যাখ্যা করি। ঠিক আছে, এখানে তো এভাবে থাকবে না, এখানে একটু বাঁকায় থাকবে, যেরকম থাকবে, তাই না, একটু বাঁকায় থাকবে। এই যে এখানেও একটু বাঁকায় থাকবে। তো এগুলো এগুলো তো আমরা ব্যাখ্যা করেছি, এগুলো আমি দেখালাম না এখন। এরকম থাকবে। তো এই পর্যন্ত দেখো পানি উঠার কথা, এই পর্যন্ত উঠে গেছে বেশি। ঠিক আছে, আবার একইভাবে যদি আর একটা তরল পদার্থ নিলাম, অন্য একটা তরল পদার্থে আবার ডুবালাম মনে করো, ওই নলটাই ডুবালাম, ওই নলটাই অন্য উপাদানের
অন্য একটা তরল পদার্থে ডুবালাম। তো এবার দেখো এই নলের মধ্যে এবার আর পানিটা এই পর্যন্ত উঠে নাই, মনে করো এই পর্যন্ত পানি উঠছে, মানে এই যে এই পর্যন্ত উঠছে, যে এই পর্যন্ত পানি উঠছে মনে করো, এই যে এই পর্যন্ত পানি উঠার কথা, পানি কিন্তু এই পর্যন্ত উঠে নাই। যদি এটা পানির স্তর, যে নলটা আর একটু বড় করে দিই, তার মানে কি, তার মানে এখানে বেশি উঠেছে, এখানে কম উঠেছে। হ্যাঁ, এইটাকেই বলা হচ্ছে কৈশিকতা। কি বলা হচ্ছে? কৈশিকতা। আর এই নলটাকে বলা হচ্ছে কৈশিক নল। এই নলের নাম কি? কৈশিক নল। আর যে পানিটা বা তরল পদার্থটা, আমরা পানি কথাটা বারবার চলে আসে মুখের মধ্যে, কারণ তরল পদার্থ বলতে আমরা চোখের সামনে সবচেয়ে পানিটাকেই সাধারণভাবে চিন্তা করি। যাই হোক, যে কোনো তরল হতে পারে, অবশ্যই যে কোনো তরল, শুধু পানি না। তো ওই তরল পদার্থ কখনো কখনো একটু নল বেয়ে পানির যে উচ্চতা ছিল তার চেয়ে বেশি উঠে গেছে, মানে এটাকে বলা হয়, বাংলায় বলা হয় অধিক্ষেপ বা আরোহণ। আরোহণ বা অধিক্ষেপ বলা হয়। বানানটা ভুল হলো কিনা জানি না, অধিক্ষেপ। আর এটাকে বলা হয় অবনমন। তরলের অবনমন, অবারোহণ, অবারোহণ, বা হচ্ছে আরো বলা হয় হচ্ছে অধক্ষেপ। অধক্ষেপ, অধিক্ষেপ বা অধক্ষেপ, ঠিক আছে? অধিক্ষেপ বা হচ্ছে অবক্ষেপ, অধিক্ষেপ অধক্ষেপ পর্যন্ত অবক্ষেপ, এটা আচ্ছা, আমি একটু লিখে দিই আবার, অবক্ষেপ, ঠিক আছে? এটা হচ্ছে অবক্ষেপ। নিচে নেমে যাওয়া মানে অবক্ষেপ, উপরে উঠে যাওয়া মানে হচ্ছে অধিক্ষেপ। এই ঘটনাটাকে বলা হচ্ছে কৈশিকতা, আর নলটাকে বলা হচ্ছে কৈশিক নল। কারণ ব্যাখ্যা করব যে কেন উপরের দিকে উঠতেছে বা কারণ নিচের দিকে নামতেছে, কারণ ব্যাখ্যা করছি। তাহলে কৈশিক নলে পানির আরোহণ বা অবনমন, অথবা বলতে পারো কৈশিক নলে পানির বা তরলের, পানি বলবা না, তরল, কৈশিক নলে তরলের অধিক্ষেপ বা হচ্ছে অবক্ষেপকে বলা হচ্ছে কৈশিকতা, ঠিক আছে? অবক্ষেপ বা অধিক্ষেপকে বলা হচ্ছে কৈশিকতা। আর কৈশিক নলের সঙ্গে কি, সূক্ষ্ম এবং সুষম ছিদ্র বিশিষ্ট নলকে বলা হচ্ছে কৈশিক নল। সাধারণ তপন স্যারের বই থেকে আমরা বললাম, সূক্ষ্ম এবং সুষম ছিদ্র বিশিষ্ট একটা নল। সূক্ষ্ম, বেশি বেশি চওড়া না, অনেক বড় নল না, ছোট, ঠিক আছে? ব্যাসটা অনেক ছোট, ঠিক আছে? ব্যাসটা অনেক ছোট, এরকম একটা নলকে বলা হচ্ছে কৈশিক নল। কৈশিক নলে তরলের অধিক্ষেপ বা অবক্ষেপকে বলা হচ্ছে কৈশিকতা। ক্লিয়ার? এবার আমরা ওটা ব্যাখ্যা করব যে আসলে উপরের দিকে উঠছে কেন পানি বা নিচের দিকে নামছে কেন পানি, ঠিক আছে? এইটা একটু পানি, এটা একটু বড় করে বা নলটা দাগালাম, একটু বড় করে দাগালাম, ব্যাখ্যা করতে যেন সুবিধা হয়, চিত্রগুলো যেন আমার বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা একটু বড় করে দাগালাম। এই যে এখানে মনে করো পানি এরকম ভাবে উপরে উঠছে, এই যে আমি এখানে যদি দাগাই একটু, এই যে দেখো পানি। তো আগেই বলেছি আমরা, এরকম অবতল বা উত্তল আকৃতি কেন হয়? অবতল বা উত্তল আকৃতি হয় হচ্ছে পানির পৃষ্ঠটানের কারণে পানিটা কি করে, এই গোলাকার আকৃতি ধারণ করতে চায়। এই কমন সেন্সটা যেন থাকে। গোলাকার আকৃতি ধারণ করলে কি ঘটনা ঘটে? ওই তরলটা সর্বনিম্ন বিভব শক্তিতে আসতে পারে এবং চেষ্টা করে, ঠিক আছে? তখনই ওই পানিটার বা তরলটার একটা টান কাজ করে, পৃষ্ঠে একটা টান কাজ করে, যেটা নামই তো আমাদের পৃষ্ঠ টান, তাই না? এই যে এখান থেকে মনে করো পানি আছে, এখান থেকে পানি বা তরল আছে, আমি পানি দিয়ে বলছি, ঠিক আছে? এরকম পানি আছে, পাত্র মনে করো, এটা বিশাল বড় একটা পাত্র, এর মধ্যে মনে করো ডুবাইছি, এটা এটা মনে করো এটা পানি মনে করো, হ্যাঁ? তো পানি এই পর্যন্ত থাকার কথা, তো পানিটা একটু উপরে উঠে গেছে, পানিটা একটু উপরে উঠে গেছে। আমরা এখানে উপরে উঠানো দেখাইছি, অধিক্ষেপটা দেখাই নাই, সরি, অবক্ষেপটা দেখাই নাই, অধিক্ষেপটা দেখাচ্ছি। একটা করলেই দুটা হয়ে যাবে অলরেডি, হ্যাঁ? একটা খালি আমরা ব্যাখ্যা দিয়ে করাচ্ছি। এই যে পানি, এই যে পানি, ওকে? এটা মনে করো একটা পাত্র, এটা একটা পাত্র, এটা লেভেল, এটা লেভেল, ঠিক আছে? এটা লেভেল। এখন দেখো তো, এখানে একটু ভালোভাবে খেয়াল করবা, ব্যাখ্যাটা খালি দিচ্ছি, ব্যাখ্যাটা জানলেই হবে, ব্যাখ্যাটা জানলেই হবে। খেয়াল করো, এখানে দেখো তো পৃষ্ঠ টান কাজ করে পানির মধ্যে, এই যে এই বরাবর পৃষ্ঠ টান কাজ করবে, এর টান বল কাজ করবে টি, এর নাম হচ্ছে টি, ঠিক আছে? এই এই বলের বিপরীত দিকে একটা বল কাজ করবে, নাম কি?
নাম হচ্ছে প্রতিক্রিয়া বল। এই বরাবর আরেকটা বল কাজ করবে, ঠিক আছে, টান বলের বিপরীত দিকে, ঠিক আছে। তো এইটা দেখো তো, এই কোণের নাম দাও থেটা, এই কোণের নাম দাও থেটা, যে এইটা দিলাম থেটা। তো এদিকেও তো থাকবে, এদিকেও থাকবে, হ্যাঁ, একই পরিমাণই তো কোণ উৎপন্ন হবে, হ্যাঁ একই পরিমাণ কোণ উৎপন্ন হবে, এটা টি, ঠিক আছে। এদিকে একটা টি কাজ করবে। আচ্ছা আমি একটু এখানে লিখে নিই, ভালোভাবে খেয়াল করবা, ভালোভাবে একটু খেয়াল করবা, এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে। আমাদের সূত্র হচ্ছে টি ইজ ইকাল টু এফ ডিভাইড বাই এল। এই টি বা পৃষ্ঠটান কোন বরাবর কাজ করে? তরলের স্পর্শক বরাবর কাজ করে। ওই যে তরলের পৃষ্ঠে একটা রেখা যদি আমরা কল্পনা করি, ওই রেখার উভয় পাশে তরলের পৃষ্ঠ বরাবর, স্পর্শক বরাবর যে লম্বভাবে যে বলটা ক্রিয়া করে, সেটার নামই কিন্তু হচ্ছে একক একক দৈর্ঘ্যে লম্বভাবে যে বলটা ক্রিয়া করে তার নামই কিন্তু পৃষ্ঠটান, আমরা দিয়েছি, সংজ্ঞা দিয়েছি এল। এল মানে দৈর্ঘ্য, যতদূর দৈর্ঘ্য তোমার, তুমি যতদূর দৈর্ঘ্য ধরে হচ্ছে তুমি চিন্তা করেছো ওইটা। এইবার এখান থেকে যদি এফ বলি আমরা, এফ ইজ ইকাল টু কত? টি ইন্টু এল। এবার এখানে একটা কমন সেন্স কাজ করাও তো দেখি বাবা, টি তো টি থাকলো, এল এর জায়গায় 2 পাই আর হবে, কারণ আমরা যে নলটা প্রবেশ করাছি সেই নলটা তো গোল, তো গোলক আকৃতির নল, তুমি পৃষ্ঠ চিন্তা করো তো, গোলক আকৃতির নলের মধ্যে এই যে গোল, এই যে গোল দেখো আমি দেখাইছি, এই যে এই গোল, এই গোলের টোটাল জায়গায় তো পৃষ্ঠটান কাজ করতেছে। এখানে তো এই যে এই গোল, এই গোলকের, এই গোলকের হচ্ছে পরিধি কত? দেখো তো নল, এই যে নল, এই যে নল, এটাকে নল চিন্তা করো, এই নলের, এই যে নলটা আমি দেখাচ্ছি হাতের মাধ্যমে, এই নলের আমার টোটাল দৈর্ঘ্য কত? 2 পাই আর। নলের এই যে গোলকের দৈর্ঘ্য মানে কি, এভাবে গোল করে থাকবে না পানি নিচে এভাবে, হ্যাঁ আমি তো পৃষ্ঠ নিয়ে কাজ করছি, তরলের টান বা পৃষ্ঠটান কোথায় কাজ করে? পৃষ্ঠে। এখন নলের মধ্যে পানি তো গোল ভাবে আছে, গোল ভাবে আছে, তার টোটাল কত দৈর্ঘ্য মিলে আছে? নিচের পানি নিয়ে আমাদের কাজ নেই, বা নিচের তরল নিয়ে আমাদের কথাবার্তা নেই, গোল অবস্থায় আছে পৃষ্ঠে পানিটা, নলটা যেহেতু গোল, তাহলে টোটাল দৈর্ঘ্য কত? 2 পাই আর। তাই টি এর, এল এর জায়গায় কত লিখছি আমরা? দৈর্ঘ্য 2 পাই আর, তাহলে টোটাল বল কত? 2 পাই আর। তাহলে এই বরাবর পৃষ্ঠটান যদি কাজ করে তাহলে বল কত কাজ করে? বলেন না, এখানে বল দাও, এই বরাবর বল কত কাজ করে? তাহলে দেখো তো, এই বরাবর বল কাজ করে, এই বরাবর যদি টান কাজ করে, এই বরাবর এই টানের কারণে এই বরাবর একটা বল কাজ করবে, সেই বলের নাম কি? এফ। এফ ইজ ইকাল টু কত? 2 পাই আর টি। এই যে 2 পাই আর টি, এই বলটা কাজ করবে এই বরাবর। এখন দেখো তো এখানে একটা অনুভূমিক একটা রেখা টানো তো, এই বরাবর, দেখো তো এইটা যদি থেটা হয়, এইটাও থেটা হবে, ভালোভাবে খেয়াল করবা, এইটাও থেটা হবে, ভালোভাবে খেয়াল করবা। তাহলে এই বরাবর বলটা, এই বলের কতটুকু অংশ কাজ করে বলো দেখি, এটা কিন্তু টি, একজন বলো দেখি, এই বরাবর এই বলের উপাংশ কত হবে? এফ কস থেটা হবে নাকি সাইন থেটা হবে? থেটা কিন্তু এইটা, এই যে এইটা যেহেতু থেটা স্পর্শকোণ, এইটা থেটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে এটাকে? বিপ্রতীপ কোণ। এই বরাবর যার সাথে কোণ থাকে সেই বরাবর হয় কস থেটা, তাহলে 2 পাই আর টি কস থেটা কাজ করবে উপরের দিকে, চিহ্ন দিলাম। আর এই তার লম্ব বরাবর কি হয়? তার লম্ব বরাবর কাজ করে 2 পাই আর টি সাইন থেটা। এই বলের, বল মানে 2 পাই আর টি, 2 পাই আর টি এই বলের এই বরাবর উপাংশের মান হচ্ছে 2 পাই আর টি সাইন থেটা, আর এই বরাবর হচ্ছে 2 পাই আর টি কস থেটা, ভালোভাবে বুঝবা। এবার এদিকেও তো একই ঘটনাই ঘটবে, দুইটার তো দুই দিকেই তো আছে, এক পারে তো আর সব জায়গায় এরকম থাকবে। এই পুরা দেখো তো, আমি গোলকটা আবার আমি দেখাচ্ছি হাতের মধ্যে, এই গোলকটার পুরা জায়গাটাই তো এরকম করে স্পর্শক বরাবর পৃষ্ঠটান কাজ করবে। আমরা এখানে দুইবার দেখাচ্ছি, এটা আমরা জাস্ট এখানে দুইটা দেখাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা দুইটা দেখাচ্ছি, ওকে। এখানে তোমার উপরের দিকে কাজ করবে কত? 2 পাই আর টি, আর মানে কিন্তু নলের ব্যাসার্ধ, হ্যাঁ, কস থেটা। আর এই বরাবর কত কাজ করবে? এই বরাবর হচ্ছে কাজ করবে হচ্ছে 2 পাই আর টি। এখানে কিন্তু বল বের করে নিয়েছি বলে আমি 2 পাই আর টি লিখতেছি, বলটা আমি বের করে নিয়েছি, বলটা আমি বের করে নিয়েছি, ঠিক আছে, বলটা আমি বের করে নিয়েছি, ওকে। এই জন্য আমি 2 পাই আর টি বলার জায়গায় এখানে হতো হচ্ছে এফ সাইন থেটা, এখানে হতো হচ্ছে এফ কস থেটা। বেসিক্যালি এটা কি? এফ সাইন থেটা না, এফ এর জায়গায় আমি 2 পাই আর টি বসাইছি, আর এটা হচ্ছে এফ কস থেটা, এই বলের তৃতীয় অংশ, আর এটা হচ্ছে এফ। তাহলে এখানে 2 পাই আর টি কে
টু পাই আর টি, এটা হচ্ছে বল, এই বরাবর কাজ করবে হচ্ছে টু পাই আর টি, টু পাই ছোট হাতের আর টি সাইন থিটা। দুইটা বল, দেখো তো এই বলটার দিক কোন দিকে, এই দিকে, এই বলটার দিক কোন দিকে, এই দিকে, এরকম দেখো তো, এইভাবে খেয়াল করো, একটার দিকে এই দিকে, একটার দিকে এই দিকে, পৃষ্ঠ বরাবর বাইরের দিকে, একটা এই যে এটা ভেতরের দিকে। এই দুইটা বল একে অপরকে নাকচ করে দিবে। দেখো তো, তোমার এখানে একটা বস্তু আছে মনে করো, এই দিক দিয়ে একটা বলে ধাক্কা মারলা, উল্টা দিক থেকে একই পরিমাণ বলে ধাক্কা মারলা, 10 নিউটন 10 নিউটন, একে অপরকে কি করবে, নাকচ করে দিবে। তাহলে কি এই বস্তুটা কি নড়বে? নড়বে না। যদি তুমি সুষমভাবে, সুন্দরভাবে, ঠিকঠাক মতো পরস্পর বিপরীত দিকে দুইটা বল কোন বস্তুর উপর ক্রিয়া করাও 180 ডিগ্রি কোণে, তাহলে এই বস্তুটা কিন্তু নড়বে না, লব্ধি বল কত? শূন্য হবে। তাহলে এই টু পাই আর টি সাইন থেটা, বা শুধু এফ সাইন থেটাও বলতে পারো, বা টু পাই আর টি সাইন থেটা এই পাশেরটা, বা এফ সাইন থেটা বলতে পারো, এই দুইটা কিন্তু একে অপরকে নাকচ করে দিচ্ছে। তাহলে এই বলের কোনো কার্যকারিতা নাই এক্ষেত্রে। এবার দেখো তো, এটা কিন্তু উপরের দিকে বল কাজ করতেছে, এফ কস থেটা, এফ কস থেটা বলেছি আমরা, বা হচ্ছে এফ কস থেটা, বা হচ্ছে টু টু পাই আর টি কস থেটা, টু পাই আর টি কস থেটা। এই বলটা কিন্তু কার্যকরী বল। এই বলটা তরলটাকে উপরের দিকে উঠাইছে। দেখো নিচের দিকে কিন্তু কোনো বল নাই, উপরের দিকে কি বল পাচ্ছ তুমি? টু পাই আর টি কস থেটা। তাহলে কৈশিক নলে পানি আরোহণের উপরের দিকে উঠার বা নিচের দিকে নামার, এখানে এটা পড়াচ্ছে উপরের দিকে উঠার জন্য। দায়ী কে? কোন বলটা? টু পাই আর টি কস থেটা বলটা। সেটা মানে কিন্তু স্পর্শকোণ। এই বলটা কিন্তু একে অপরকে নাকচ করে দিয়েছে। এফ সাইন থেটা, এফ সাইন থেটা, এই বরাবর, এটা এই বরাবর। এই নলের পুরা নল জুড়ে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বিপরীতমুখী জোড়ায় জোড়ায় বল কাজ করছে। একটা নাম এফ সাইন থিটা, একটা উল্টা দিকে আর একটা এফ সাইন থিটা। কিন্তু উপরের দিকে নলের যে নল, আমরা যদি নল চিন্তা করো, এই নলের উপরের দিকে কাজ করছে হচ্ছে টু পাই আর টি কস থিটা। এই টু পাই আর টি কস থিটাই তাই দায়ী হচ্ছে এই নলের পানিটাকে উপরে ওঠানোর জন্য বা নিচে নামানোর জন্য, অধিক্ষেপ বা অবক্ষেপ। এখানে আমরা যে উদাহরণটা নিয়েছি সেটা অধিক্ষেপ, কিন্তু একই সাথে কিন্তু একটা নল একটা তরলে ডুবাইলে কিন্তু অধিক্ষেপ আর অধক্ষেপ হবে না। এই যে এখানে অবক্ষেপ হবে, এই যে এইসব ক্ষেত্রে অবক্ষেপ হবে, এই যে এইসব ক্ষেত্রে দেখো, এই যে এসব ক্ষেত্রে যেটা যে সকল, এই যে নিচের দিকে। কেন? কারণ এই দিকে দেখো তো, এই যে এই বরাবর একটা বল কাজ করবে পৃষ্ঠটান, এর উল্টা দিকের বল কি? প্রতিক্রিয়া বল হচ্ছে এইটা, এইটার প্রতিক্রিয়া বল, তাহলে এইটার প্রতিক্রিয়া বল এই যে এইদিকে কাজ করবে হচ্ছে, আর এইদিকে হচ্ছে এফ সাইন থিটা, এই যে এফ সাইন থিটা এইদিকে, এদিকে এফ সাইন থিটা, ঠিক আছে, এফ সাইন থিটা আমি একটু দেখাই নি। আর এদিকে কাজ করবে হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা, এদিকে কি কাজ করবে? এফ কস থিটা, এফ কস থিটা। আর এই যে এদিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে এফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। ক্লিয়ার? এই যে এই এফ কস থিটা এবং এফ কস থিটা এবার নিচের দিকে নামাচ্ছে, কিন্তু কার্যকরী বল হচ্ছে এফ কস থিটা নিচের দিকে নামাচ্ছে। একটা পড়লেই হবে আমাদের, হ্যাঁ, একটা পড়লে অন্যগুলো আমি বুঝাই দিব, অন্যটা আর আমার পড়া লাগবে না, সূত্র একই থাকবে। খালি একটা জিনিস একটু ব্যতিক্রম হবে, সেটা বলে দিব। এই টু পাই আর টি কস থিটা বলটি, এখন প্রশ্ন হলো স্যার এই নলের মধ্যে পানি কতটুকু উঠবে? তা দেখো তো, কমন সেন্স, একেবারেই কমন সেন্স। কি কমন সেন্স বলো দেখি? যে এই বলটার যত পরিমাণ, ততটুকু ওজনের পানি কিন্তু সে উপরের দিকে উঠাইতে পারবে। আমার যতখানি বল, আমি যতটুকু একটা বস্তুর উপর, এই যে বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করব, ততটুকুই তো উঠাইতে পারবো বস্তুটি, তাই না? ততটুকু ওজনের বস্তুটাকে কিন্তু উপরে উঠাতে পারবো। এই বস্তুটা কোন দিকে কাজ করতেছে? কলমটা এখন নিচের দিকে, কত ওজনে? ডাবল ওজনে। কার ওজন? ওই কলমের ওজন। আমি যদি উপরের দিকে উঠাতে চাই, কতগুলা পানি কলম উঠাতে পারবো, কতগুলা ভর উঠাতে পারবো? যতগুলা বল আমি উপরের দিকে প্রয়োগ করবো। তো উপরের দিকে কতগুলা বল প্রয়োগ করেছে এখানে? টু পাই আর টি কস থিটা। এই টু পাই আর টি কস থিটা পরিমাণ, এই বলের পরিমাণ এবং তরলের ওজনের পরিমাণ যখন সমান হবে, তখন কিন্তু আর পানির অধক্ষেপ বা অধিক্ষেপ হবে না, মানে উপরে উঠবে না, নিচে নামবে না। এখানে এসে মনে করো এই পয়েন্টে যখন আসছে, নাম দিয়ে দিয়ে এটার নাম এ দাও, এটার নাম বি দাও। যখন এ বি এই পয়েন্টে যখন এসেছে, তখন কিন্তু আর পানি কিন্তু উপরে উঠবে না, কারণ তখন সেই মুহূর্তে টু পাই আর টি কস থিটা এবং এই তরলের ওজনটা সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমি যদি বলি তরলের ওজন ইজিক্যাল টু কত? তরলের ওজন ইজিক্যাল টু টু পাই আর টি কস থিটা। তাহলে সাম্যাবস্থায়, মানে যে পর্যন্ত পানি উঠেছে সেই অবস্থায়, মনে করে এই পর্যন্ত পানি উঠছে, এখানে একটা ঝামেলা আছে, একটু ওটা ঝামেলাটা আমি দেখাবো।
তাহলে এখন দেখো তো তরলের ওজন কত হবে? তরলের ওজন তরলের ওজন ইজিক্যাল টু হতে হবে 2 পাই আর টি কস থিটা, ওই বলের সমান। এই বরাবর বলটা কত? এফ কস থিটা বা 2 পাই আর টি কস থিটা। এবার জায়গায় আমি 2 পাই আর টি বলতেছি, এবার জায়গায় আমরা কি বলতেছি? 2 পাই আর টি বলতেছি, ঠিক আছে? 2 পাই আর টি বলতেছি। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি যে উপরের দিকে যে পরিমাণ বল কাজ করছে নলের, এখানে সেই পরিমাণ তরলের ওজন, সেই পরিমাণ তরলকে সে উপরের দিকে উঠাতে পারছে। তাহলে এই তরলের ওজন এবং হচ্ছে 2 পাই আর টি কস থিটাটার সমান, এটুকু সবাই আমরা বুঝতে পেরেছি। তরলের ওজন, এখন এইটাকে একটু ডেরাইভ করে আমরা একটা সমীকরণ ডেভেলপ করব, আমাদের কমপ্লিট হয়ে যাবে। সমীকরণটা ডেভেলপ করাটা খুব একটা বেশি জরুরি না, কিন্তু বিষয়টা বোঝাটা খুব জরুরি যে উপরের দিকে বল কাজ করছে কত, যদি ভেতর থেকে প্রশ্ন আসে আমরা বলবো 2 পাই আর টি কস থিটা। এবং তরলের ওজন কত? এই পরিমাণ তরলের ওজনটাই হচ্ছে এই 2 পাই আর টি কস থিটার সমান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তরলের ওজন, তরলের আমি আবারও লিখে নিচ্ছি, হ্যাঁ। তরলের ওজন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর টি কস থিটা। তরলের ওজন মানে কি? এমজি। এমজি ইজ ইকুয়াল টু 2 পাই আর টি কস থিটা। যে পরিমাণ তরলের ভর, সেই পরিমাণ তরলকে সে উঠাইতে পারছে। এখন এখানে একটা দেখো তো, এম এর মান তো দেওয়া নাই, আমরা এম এর জায়গায় ভি রো লিখলাম। এম ইজ ইকুয়াল টু ভি রো জি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর টি কস থিটা। ভি মানে কি? ভি মানে যতটুকু আয়তন, আমাদের জানা আছে যে আমার সকলে জানা আছে যে রো ইজ ইকুয়াল টু এম ভাগ ভি বা এম ইজ ইকুয়াল টু ভি রো, সবাই জানি আমরা। এগুলো এগুলো একটু, এই যে থিওরি গুলো এত সময় নিয়ে পড়াচ্ছি কষ্ট করে, যেন তোমাদের কাজে লাগে, এগুলো একটু থিওরি গুলা স্টাডি করবা, ঠিক আছে? কাজে লাগবে। যে থিওরি গুলা পড়তে বলবো সেগুলো অবশ্যই পড়বা, যেগুলো থিওরি গুলো পড়াচ্ছি সেগুলো পড়বা। না পড়ানো লাগলে তো পড়াতামই না, খালি সূত্র লিখে চলে যাইতাম, তাই না? সূত্র লিখলে তো হয়ে যেত। এবারে ভি এর মধ্যে দুইটা ভি আছে, এই ভি এর মধ্যে দুটা ভি আছে, একটা হচ্ছে মনে করো V1 দিলাম, একটা হচ্ছে V2 দিলাম, ইনটু হচ্ছে রো জি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর টি কস থিটা। দুইটা কেন একটু বলি, এখন একটু খেয়াল করো, দুইটা কেন একটু বলে নিচ্ছি। দুইটা হচ্ছে এই কারণেই, খেয়াল করো তো, এই যে এখানে কিন্তু বাঁকা অবস্থায় আছে, এই পয়েন্টটাকে ধরো হচ্ছে এবি ধরেছি না, সি আর ডি ধরলাম, এই যে এই পয়েন্টটাকে সিডি, এই তাহলে তরল উঠছে কত দূর? আমি এই যে এই যে এই যে এই যে অবতল তলের একেবারে নিম্নতল, নিম্ন পৃষ্ঠ হচ্ছে ই ধরলাম, ই ধরলাম, অবতলে যে এই যে তরলটা কিন্তু এখানে অবতল, আমি এইটুকা উচ্চতাকে ধরবো হচ্ছে এইচ, এই যে এইটুকা উচ্চতাকে, এই যে এইটুকাকে উচ্চতা ধরবো এইচ, এইটুকা উচ্চতাকে ধরবো হচ্ছে এইচ। আর এই উপরের টুকু, এইটুকা পানি তো পুরাটা নাই, এইটুকা পানি তো পুরাটা নাই, দেখো এই যে এই জায়গাতে পানি নাই, এইটুকা এইচ, এইটুকা এলাকার আমি আগে এটা নিয়ে হচ্ছে জি এইচ দাও, জি এইচ দাও। এই যে এই এই ছোট হাতের এইচ পর্যন্ত মনে করো পানি উঠছে, এই পৃষ্ঠ নিচ, এই যে তরলের যে পৃষ্ঠটা এভাবে অবতল হয়েছে, এই পৃষ্ঠের নিম্নতম দূরত্ব, নিম্নতম বিন্দু হচ্ছে এই যে এই নিম্নতম বিন্দু থেকে এই যে পানির উত্থান বা উপরের দিকে উঠেছে এইচ পর্যন্ত। আমি যদি একটু চিত্রটা আলাদা করে দাগায় নিয়ে একটু দেখাচ্ছি তোমাদের, দেখাই, এই যে, ঠিক আছে? একটু খেয়াল করো, দেখো যে এটা এরকম না, এরকম না, এই যে দেখো, এই যে এই পর্যন্ত পানি উঠছে, তো এটা এখান থেকে মনে করে পানি উঠছে, এখান থেকে মনে করে পানি উঠছে, তো এখান থেকে এই যে এই তলের নিম্ন পৃষ্ঠবন্ধ দূরত্ব হচ্ছে এটা, এই যে নিম্ন পৃষ্ঠবন্ধ দূরত্ব নিলাম, নিম্ন পৃষ্ঠবন্ধ দূরত্ব নিলাম, এটার নাম আমরা এইচ দিব, হ্যাঁ। কৈশিক নলে পানির উচ্চতা বলতে আমরা পানির আরোহণ বা অবারোহণ বলতে কিন্তু আমরা নিম্ন পৃষ্ঠ পর্যন্ত চিন্তা করি আমরা ইন জেনারেলি। এটা ই, এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, ঠিক আছে? আমরা এই পর্যন্ত নিলাম, তো এটার নাম কি দিয়েছিলাম আমরা? এটার নাম দিয়েছিলাম হচ্ছে এইচ, এটার নাম দিয়েছিলাম জি, আর এখানে ছিল হচ্ছে সিডি। খেয়াল করে দেখো, এই যে এই যে এই যে সিডি, সিডি, এইচ আর জি, এইচ আর হচ্ছে জি। তাহলে এইটুকু এলাকার ক্ষেত্রফল কত? এটা একটা সিলিন্ডার না, এইটুকু এলাকার আয়তন কত? এইটুকু আয়তন ধরলাম হচ্ছে V1, এইটুকু আয়তন ধরলাম V1। তাহলে এই সিলিন্ডারের আয়তন কত? তাহলে V1 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এই যে একটু খেয়াল করবা, কারণ আমার সিলিন্ডারের ব্যাসটা হচ্ছে বা নলের ব্যাস বা ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাস বা ব্যাসার্ধ যে কোনোটা দেওয়া থাকবে, ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই যে পানি উঠছে এখান এই পর্যন্ত, ঠিক আছে? তো এইটুকু হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ এই পর্যন্ত, এইটুকার আমি আয়তন নিলাম, এই যে
এইটুকুর আয়তন নিলাম, এই যে এই পানিটার আয়তন নিলাম, হ্যাঁ এই পানিটার আয়তন নিলাম। এটা তো খুবই সহজ, পাই আর স্কয়ার এইচ। এবার এইখানে ঝামেলাটা হচ্ছে এখানে, বুঝতে পারছো? ঝামেলাটা এই ভি টু নিয়ে ঝামেলা, ভি টু নিয়ে ঝামেলা, দেখো ভি টু নিয়ে ঝামেলা। এই যে লাল কালি দিচ্ছি একটু, এইটুকু এলাকার পানিটা আমি আয়তনটা বের করে চাচ্ছি। এখানে তো পুরা পানি নাই, এই এলাকার মধ্যে পানি নাই, কারণ পানি তো এই যে এইভাবে তো অবতল হয়ে গেছে, অবতল হয়ে গেছে, খেয়াল করো। না বুঝলেও খুব একটা বেশি না বুঝলে সমস্যা নাই, আপাতত কষ্ট পেও না আবার যে স্যার বুঝতে পারতেছি না। এই এলাকার মধ্যে কি পানি আছে দেখো তো, এখানে লাগাইলাম, এই এলাকার মধ্যে কি পানি আছে? তাহলে আমি যদি এইটাকে, এটা কি একটা অর্ধগোলক হয়েছে না? তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে এই এ এইচ জি বি, এইটুকু এলাকার আয়তন কত? এটা কত? এ এইচ বি জি, এইটুকু এলাকার আয়তন হচ্ছে, খেয়াল করে দেখো, আয়তন মানে হচ্ছে এটা তো এ এ বি এইচ জি, এটা তো সিলিন্ডার, এটার মতোই পাই আর স্কয়ার, এটাও কিন্তু আর, এই যে অর্ধগোলক, এই অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে আর ইন্টু আর, আর বিয়োগ হচ্ছে, তো আমি তো পুরাটা আয়তন নিয়ে নিলাম, তা আমি বাদ দেবো কোনটা? এই অর্ধগোলকের আয়তনটা বাদ দিতে হবে না, সাদা অংশটা, এই যে এই যে সাদা অংশটা, এই পাশে সাদা অংশটা বাদ দেবো। অর্ধগোলকের আয়তন কত? হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, এটা বাদ দিলামই। এই ভি টু মানে কি? এই লাল অংশের আয়তন পেলাম, লাল অংশের টোটাল আয়তন আগে বের, লাল অংশের আয়তন বের করার জন্য প্রথমে কি করেছি? এ এইচ জি বি, এই যে এই এলাকার ক্ষেত্রে এই আয়তনটা নিয়েছি। এই এলাকা মানে কি? একটা সিলিন্ডার, নলের ভিতর কি সিলিন্ডার না? সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। এখানে এইচ কত? এই যে এইটা, এটা এইচ। এটুক তো তোমার অর্ধগোলকের, অর্ধগোলকের ব্যাসার্ধ কত? আর। তাহলে এইচটা কত? আর, এই যে আর, এই যে আর, ঠিক আছে, এদিকে আর এদিকে আর, তিন দিকেই কিন্তু আর, কারণ টোটাল ব্যাস হচ্ছে আর, এই সিলিন্ডারের ব্যাস হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধ কত? সিলিন্ডারের ব্যাস হচ্ছে 2 আর, ব্যাসার্ধ ধরেছি আমরা আর, তাহলে এইটুকু আর, এইটুকু আর, এইটুকু আর, তাই না? গোলকের এপাশে আর, এপাশে আর, এপাশে আর, চারিদিকেই আর। তাহলে আমার এখানে উচ্চতা কত হলো? উচ্চতা হলো হচ্ছে শুধু আর, তাহলে পাই আর স্কয়ার এইচ, এইচ লিখেছি কিন্তু এখানে এইচটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে আর। ওকে, তাহলে এটা বিয়োগ এটা, তাহলে আমরা কত পেলাম? হচ্ছে পাই আর কিউব, এখানে পাই আর কিউব পাচ্ছি, বিয়োগ পাই ভাগ 6 পাই, পাই ভাগ 6 আর কিউব, পাই ভাগ 6। ওই যে এখানে মনে একটু ভুল করলাম, এখানে মনে 4/3 হবে, হ্যাঁ গোলকের আয়তন হচ্ছে 4/3, এই যে 4/3, ঠিক আছে। এখানে তো আমার গোলকের আয়তন, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4/3, এই পাইটা হবে না, পাই আর কিউব। তাহলে এখানে কত থাকতেছে দেখো তো, পাই ভাগ 3 গুণ 1, 2/3, সরি এটা একটু কাটাকাটি হইলো, এটা একটু কাটাকাটি হলো, পাই আর কিউব বিয়োগ হচ্ছে 2/3 পাই আর কিউব, পাই আর কিউব ইজিক্যাল টু হচ্ছে 1/3 পাই আর কিউব, 1/3 পাই আর কিউব, ঠিক আছে। একটু আমি ফ্রেশ করে পরে লিখে দিব নি, বুঝতে পেরেছো? এই টোটালটা হচ্ছে, আমি এই অর্ধগোলকের আয়তনটা বাদ দিয়ে দিছি, কারণ এই অর্ধগোলকের, অর্ধগোলক এলাকার মধ্যে তো পানি নাই, পানি আছে কোথায়? এই যে লাল অংশে পানি আছে, একটু বাঁকা হয়ে গেছে না? তো প্রথমে আমি পুরাটার আয়তনটা বের করেছি পাই আর স্কয়ার এইচ দ্বারা, এই যেখানে আর বিয়োগ হচ্ছে অর্ধগোলকের আয়তনটা বাদ দিছি। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের আয়তন হচ্ছে হাফ ইন্টু 4/3 পাই আর কিউব। হিসাব নিকাশ করে আমি 1/3 পাই আর কিউব পেয়েছি, 1/3 পাই আর কিউব পেয়েছি। তাহলে ভি1 এর মান কত? ভি1 এর মান হচ্ছে পাই আর স্কয়ার এইচ, প্লাস ভি2 এর মান হচ্ছে 1/3 পাই আর কিউব, ঠিক আছে, ইনটু হচ্ছে রো জি ইজিক্যাল টু 2 পাই আর টি কস থিটা। ওকে, এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে টি এর মানটা আমরা পেয়ে যাব। এখানে মনে হয় পাই আরটা কমন যায়, দেখো তো, পাই আর স্কয়ার কমন যায়, হ্যাঁ পাই আর স্কয়ারটা কমন যায়, ওই পাশের পাই আর কেটে দেবো, তারপরে পাই আর স্কয়ার কমন হলে এইচ প্লাস r/3 হয়, ঠিক আছে, আর রো জি ইজিক্যাল টু এখানে লিখছি 2 পাই আর টি কস থিটা। একটু খেয়াল করো, এই এই পাইটা একটু কেটে দিচ্ছি আমরা, পাইটা একটু কেটে দিচ্ছি, তাহলে কি থাকতেছে? পাই আর কেটে দিলে এখানে শুধুমাত্র আর থাকে, আর থাকে, তাই না? এখানে আর থাকে না, এখানে পাই আর, এখানে পাই আর স্কয়ার, r/3, তাহলে আমরা কত পাচ্ছি? এইচ প্লাস একটা আর থাকে, একটা আর থাকে, এইচ প্লাস r/3 রো জি ইজিক্যাল টু হচ্ছে 2 পাই বাদ দিলাম 2t cos θ, 2t cos θ। আমি শেষ করে লিখে দিব নি, হ্যাঁ
এখন এ পাশে আমি কত পাচ্ছি, আমি লাইনটা যদি কপি করি, আর ইন্টু এইচ প্লাস আর ভাগ 3, আর ইন্টু এইচ প্লাস আর ভাগ 3, সিম্পল ক্যালকুলেশন, রো জি ইজ ইকুয়াল টু হচ্ছে 2t cos θ, 2t cos θ। তো এখান থেকে আমি পাবো, এগুলো তোমাদের কিন্তু ক্যালকুলেশন লাগবে না, জাস্ট বুঝবা। হ্যাঁ, t ইজ ইকুয়াল টু আর রো জি, এই আর ইন্টু এইচ প্লাস আর ভাগ 3 রো জি ডিভাইড বাই হচ্ছে 2 cos θ। এটা আমাদের হচ্ছে ইকুয়েশন। আবারও আমি লিখছি, একটু কষ্ট করে একটু মুখস্থ করে ফেলি। আর ইন্টু এইচ প্লাস আর ভাগ 3 রো জি ডিভাইড বাই 2 cos θ। ঠিক আছে, একটু কষ্ট করে এটা এটা মুখস্থ করলে আমাদের চলবে। কৈশিক নলে যখন পানি আরোহণ হচ্ছে বা অবারোহণ হচ্ছে, অধিক্ষেপ হচ্ছে, অধিক্ষেপ মানে উপরে ওঠা, হ্যাঁ, বা অবক্ষেপ মানে নিচে নামা, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এইচ মানে হচ্ছে কৈশিক নলে পানির উচ্চতা। এই যে থিওরি পড়লে সুবিধা কি, তুমি ভালোভাবে চিত্র আকারে পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু ধরতে পারবা। এই যে পানির যে উচ্চ ছিল, লেভেল ছিল, এখান থেকে কৈশিক নলের মধ্যে যে পানিটা উঠেছে এই নিম্নতম লেভেল পর্যন্ত, নিম্নতম ওই যে যেটা অবতল বা উত্তল পৃষ্ঠ হতে পারে, নিচে নামলে এইটা পর্যন্ত কিন্তু আমি এইচ ধরেছি। তো এই এইচ এর তুলনায় আর এর, আমরা আগেই বলেছি যে কৈশিক নলের সংজ্ঞাটা থেকেই বলেছিলাম যে আর এর মানটা হচ্ছে অতি ছোট, আর এর মানটা খুবই ছোট, বুঝতে পেরেছো? যার কারণে এখানে যদি আমরা আটটা বাদ দিই, এটা কিন্তু মেইন সূত্র, এটা মুখস্থ করবো আমরা। কোন ক্ষেত্রে ভালো করে বুঝো, কোন ক্ষেত্রে আর এর মানটা খুবই ছোট হওয়ার কারণে আরটা বাদ দেওয়া হয়, তখন কি লেখা হয়? তখন লেখা হয় হচ্ছে আর এইচ প্লাস, নেগলেক্ট করলাম, 0, আর এইচ প্লাস 0 ইন্টু রো জি ডিভাইড বাই হচ্ছে 2 cos θ। খেয়াল করে দেখো, আমি আর ভাগ 3 এর মানটা অতি ছোট, আর এর মান ছোট, তাই আর কে বাদ দিয়ে দিলাম। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এই পাশের আর তো বাদ দিলেন না, এই আরটা কি দোষ করলো? বাবা এটা একটা গুণ অবস্থায় আছে, ওটাকে বাদ দেওয়া যাবে না। যেটা যোগ অবস্থায় আছে বা বিয়োগ অবস্থায় আছে সেটাকে বাদ দেওয়া যায়। কমন সেন্সটা কি তাহলে? দেখো তো, আর এইচ রো জি, আর এইচ রো জি ভাগ 2 cos θ। কোন ক্ষেত্রে তুমি অঙ্ক করতে দেখবা বইয়ের মধ্যে যে এটা দিয়েও করা আছে 2 cos θ। ঠিক আছে, প্রায় একই রেজাল্টই আসবে, কারণ এইচ এর তুলনায় আর এর মানটা খুবই ছোট, সেক্ষেত্রে আর ভাগ 3 কে বাদ দেওয়া যায়। কমন সেন্স কি? কমন সেন্স হচ্ছে গুণ থাকলে বাদ দেওয়া যাবে না, ভাগ থাকলে গুণ থাকলে বাদ দেওয়া যাবে না, ভাগ থাকলেও বাদ দেওয়া যাবে না, যোগ বা বিয়োগ থাকলে বাদ দেওয়া যাবে। একটু দেখাই, মনের মধ্যে প্রশ্ন থাকবে না। তাহলে দেখো তো, 100 যোগ 0.1 ইজিক্যাল টু লিখলাম হচ্ছে 100.1। তো 100 পয়েন্টের 1 এর জায়গায় যদি আমি 100 লিখি, সমস্যা কিন্তু না, লেখা যায়। একটা উদাহরণ দিলাম। এবার বলতো 100 বিয়োগ 0.1, 99.99, 99.99। তো এটাও লেখা যায়, 100-র মতোই হলো, লেখা যায়। এবার দেখো তো, যোগ আর বিয়োগ দেখালাম, এবার গুণ দেখাও তো। এই যে 0.1 দিয়ে যে বিয়োগ আর যোগ করলাম, আমি 100 লিখতে পারি। এই যে এরকম করে টান দিয়ে 100 লিখতে পারি, প্রায় 100ই থাকে। এবার একসঙ্গে একটু দেখো তো, 0.1টা একটু বাদ দাও তো, গুণ কত হয়? হচ্ছে মাত্র 10। দেখো তো, 100 আর 10 কি এক জিনিস? এক জিনিস না, তাই গুণ থাকলে বাদ দেওয়া যাবে না। আবার দেখো তো, 100 কে আমি ভাগ করবো 0.1 দ্বারা, এবার কত হচ্ছে? 1000 হয়ে যাচ্ছে। 1000 আর 100 কি এক জিনিস? একেবারেই আলাদা, একেবারে আলাদা। তাহলে কোন একটা ছোট জিনিস বা কোন একটা ছোট সংখ্যা কোন কিছুর সাথে গুণ অবস্থা থাকলে বা ভাগ অবস্থা থাকলে বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। এই যে দুটা বাদ, লাল কালে দুটা বাদ দেওয়া যাবে না। যোগ আর বিয়োগটা বাদ দেওয়া যাবে, কারণ যোগ আর বিয়োগটা ওই সংখ্যার প্রায় কাছাকাছি থাকে। এই জন্য আমরা যোগ এবং বিয়োগটা বাদ দিতে পারি, গুণটা কিন্তু বাদ দিতে পারবো না, বা ভাগটা বাদ দিতে পারবো না। এইটার জন্যই বিষয়টা, কমন সেন্স বিষয়টা এরকম না, যে কোনো ক্ষেত্রে হতে পারে। এবার একটা কথা বলে নিই, আমরা আমরা সূত্র মুখস্থ করবেন, এটাই ব্যবহার করার চেষ্টা করব, এইটাই ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, ইম্পর্টেন্ট সূত্র। কৌশিক নলে পানির আরোহণের ক্ষেত্রে এটা হচ্ছে পানির পৃষ্ঠটান আর এইচ আর ভাগ 3 রো জি। রো মানে যে তরল, সেই তরলের ঘনত্ব। পানি হলে পানি, কেরোসিন হলে কেরোসিন, অন্য কিছু হলে অন্য কিছু। আর সেটা হচ্ছে স্পর্শকোণ। এবার একটা কথা বলে রাখি, যে যদি স্পর্শকোণ দেওয়া না থাকে, স্পর্শকোণ মনে করে দেওয়াও নেই, থেটা দেওয়া নেই, আবার চাইও নাই, প্লাস চাইও নাই, অঙ্কের মধ্যে চাই ও না, চাইও নাই। ঠিক আছে, চাইও নাই মানে থেটা চাইও নাই,
দেওয়াও নাই, তখন আমরা থিটার মানটা 0 ডিগ্রি ধরবো। তাহলে থিটার মান কত ধরবো? 0 ডিগ্রি ধরবো। আবার বলছি, থিটা চাই নাই অঙ্কের মধ্যে, দেওয়াও নাই আমাদের অঙ্কের মধ্যে, তখন আমরা হচ্ছে থিটার মানটা 0 ডিগ্রি ধরবো। ঠিক আছে, থিটার মানটা বাই ডিফল্ট আমরা 0 ডিগ্রি ধরবো, অঙ্কের মধ্যে দেওয়া নাই, ঠিক আছে, বা হচ্ছে অঙ্কের মধ্যে চাইও নাই। তাহলে সূত্র কোনটা ব্যবহার করব? এইটা আমি কেন দেখালাম? এইটা দেখালাম এই কারণেই যে এই অঙ্ক দিয়েও অঙ্ক করা, সূত্র দিয়ে অঙ্ক করা যায়। আমরা এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে কি করতে পারবো না? পারবো। এটা দিয়ে করলে বা এটা দিয়ে করলে, কোনোটা দিয়ে করলে কি ভুল হবে? না, ভুল হবে না। তবে আমরা এটা দিয়েই করার চেষ্টা করবো, কারণ এটা তো মেইন। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই আর এর মানটা আসলে, আর এর মানটা তো যতটুকুই কম হোক না কেন, এখানে তো কিছু না কিছু পানি ছিল, ওই পানির কাউন্টে নিয়েই তো আমি ওই অতিরিক্ত r/3টা পেয়েছি, এই জন্য কিন্তু আমরা নিতে পারি। আবার যদি মনে কর না স্যার আমি এইচ এর মানটা বের করার জন্য এটা নিব না, বা তাও সমস্যা নাই, রেজাল্টটা প্রায় কাছাকাছি হবে, বাসায় একটু অঙ্ক করে দেখবা। এবার অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলে শেষ করে দেব, এই রিলেটেড প্রবলেম তোমাদের আটকাবে না আশা রাখছি। আস্তে ধীরে কিন্তু এই থিওরিটা পড়ালাম, এটা আমাদের মেইন কথা, এটা আমাদের মেইন সূত্র। আর এখানে আমাদের থিওরি, জাস্ট থিওরি, একটা থিওরি পড়া কিন্তু ক্লাস কমপ্লিট করে ফেলতেছি। আচ্ছা, যদি পানি উপরের দিকে উঠে, এখানে আসি, যদি পানি উপরের দিকে উঠে অধিক্ষেপ হয় বা আরোহণ হয়, তখন এইচ এর মান পজিটিভ, মানে উচ্চতাটা পজিটিভ ধরবো, যদি উচ্চতা অঙ্কের মধ্যে দেওয়া থাকে। আর যদি পানি নিচের দিকে নেমে যায়, এরকম করে পানি বা তরল পদার্থ যেরকম করে নেমে যায়, বললো যে 5 সেন্টিমিটার নেমে গেছে, তাহলে ওই এইচ এর মানটা ধরবো আমরা নেগেটিভ। মনে থাকবে না? পানির যদি নিচের দিকে নামে অবনমন বা অবক্ষেপ হয়, তাহলে আমরা এইচ এর মানটা নেগেটিভ ধরবো। ঠিক আছে, এইচ দেওয়া আছে, কিন্তু বলে দেওয়া তো থাকবে না যে এইচ নেগেটিভ না পজিটিভ, বলে দেওয়া থাকবে যে পানির অবারোহণ হয়েছে নাকি আরোহণ হয়েছে। অবারোহণ মানে নিচের দিকে নামা, আর আরোহণ মানে উপরের দিকে ওঠা। অধিক্ষেপ মানে কি? উপরের দিকে ওঠা। আর অবক্ষেপ মানে কি? নিচের দিকে নামা। ঠিক আছে, অবনমন, তো নিচের দিকে যদি নামে তাহলে এইচ এর মানটা নেগেটিভ ধরবো, তাছাড়া কিন্তু উত্তর মিলবে না আবার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, স্পর্শকোণের মানটা হচ্ছে নেগেটিভ কখন হবে? 190 বেশি হবে কখন? যখন নিচের দিকে নামবে পানি। হ্যাঁ, পানিটা বা তরল পদার্থটা গৈশিক নলে নিচের দিকে নামবে। তো ওই নেগেটিভকে আমি যদি আউট করতে চাই, তাহলে কিন্তু এই নেগেটিভ এখানে একটা লাগবে। তাই এটা যেন ভুল আমাদের না হয়, এইচ এর মান কখন পজিটিভ আর কখন হচ্ছে নেগেটিভ। পানি যদি উপরের দিকে উঠে, তরল যদি উপরের দিকে উঠে, তাহলে এইচ এর মান পজিটিভ। পানি বা তরল নিচের দিকে যদি নেমে যায় নলের মধ্যে, ওই যে মেইন যে সমতল থেকে, তাহলে আমরা ওটাকে ধরবো হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আমাদের, তাহলেই হয়ে যাবে অঙ্ক, আর ভুল হবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এই রিলেটেড দেখো দুই একটা প্রবলেম আছে, এই চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করে ফেলবা। তোমাদের অফলাইন ব্যাচ আর অনলাইন ব্যাচ একসাথে আছে, ফিজিক্স একসাথে আছে। একটা ক্লাস খালি ওদের আগায় গেছে, সেটা হচ্ছে যেটা একটা, মানে এখন পর্যন্ত সেম সেম আছে। ওদেরকে পড়াচ্ছি দেখো, আর তোমাদেরকে কম করে পড়াচ্ছি, তাও আমি একসাথেই রেখেছি, ফিজিক্স ব্যাচটা একসাথেই আছে। ঠিক আছে, তো প্রবলেম কিছু করাবো নেক্সট ক্লাসে, অনেকগুলা প্রবলেম লিখবো, 7, 8, 10টা প্রবলেম লিখে নিব আমি, তাহলে তোমাদের করাতে সুবিধা হবে। এই চ্যাপ্টারের 8, 10টা প্রবলেম আমরা লিখে নিব বিভিন্ন টাইপের, যেন তোমার কাভার হয়ে যায় প্রত্যেকটা সূত্র, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আশা রাখছি প্রশ্ন সলভ করতে পারবো ফাইনালে। ওকে, আর তোমরা একটু ক্লাসগুলো একটু রেগুলারিটি মেনটেন করেই করো, তোমরা পরে দেখে নাও না, আর পরে দেখতে আর মন চায় না। ঠিক আছে, তো এই থিওরিটা অবশ্যই স্টাডি করবা। এই চ্যাপ্টার এখানে যে কটা ক্লাস নেওয়া হয়েছে, সান্দ্রতা এবং সান্দ্রতা বল থেকে শুরু করে এই পৃষ্ঠ টান সম্পর্কিত এই ক্লাসগুলো একটু করে ফেলবা, যদি কেউ না করে থাকো একটু ঠিক আছে।